অ্যাসিডাম ফসফরিকাম বা ফসফরিক অ্যাসিড সংক্ষেপে অ্যাসিড ফস ঔষধটি দুর্বলতা যেমন স্নায়বিক দুর্বলতা, যৌন দুর্বলতা, মানসিক দুর্বলতা, বহুমূত্র, রক্তশূন্যতা, ক্ষীণদৃষ্টি বা ঝাপসা দৃষ্টি, শ্বাসকষ্ট, মস্তিষ্কের অক্ষমতা, বিভিন্ন ধরনের চর্মরোগ, ক্ষয়জনিত বিভিন্ন রোগ, মনোদুঃখ, কষ্ট, বিরক্তি থেকে রোগ, ডায়রিয়া, টাইফয়েড, অস্থিক্ষয়, অস্থিপ্রদাহ, রিকেটস, মাথা ব্যথা, হ্যামোরেজ, পক্ষাঘাত ইত্যাদি আরও অনেক রোগের ক্ষেত্রে লক্ষণ সাদৃশ্যে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মস্তিষ্ক, মন, স্নায়ু, রক্ত, কিডনি, অস্থি, জননেন্দ্রিয়, শ্লেষ্মিক ঝিল্লি ও পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগের লক্ষণ সাদৃশ্যে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। ফসফরিক অ্যাসিড বলতে মূলত অর্থোফসফরিক অ্যাসিডকে বোঝানো হয়। এটি একটি অজৈব খনিজ দুর্বল অ্যাসিড। ফসফরিক অ্যাসিড বিষাক্ত নয়, এটি খুব কম বিষাক্ত। স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় ও চাপে এটি কঠিন পদার্থ। ফসফরিক অ্যাসিডের স্ফটিককে তরলে দ্রবীভূত করে ডক্টর হ্যানিম্যান নিজ দেহে প্রুফ করে এটিকে হোমিওপ্যাথিক ঔষধসমূহের অন্তর্ভুক্ত করে থাকে। ক্রুড ফসফরিক অ্যাসিড মাটি উর্বর কার্যে জৈব সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এটা কোমল পানীয়তে ব্যবহৃত হয়ে থাকে। ফসফরিক অ্যাসিড অতিরিক্ত ব্যবহার করার ফলে হাড় ক্ষয়, কিডনি রোগ ইত্যাদি লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। দ্রুত বেড়ে ওঠা শিশু বা যুবক যাদের বয়সের তুলনায় দেহের বাড়তি উন্নত হয়ে থাকে, যারা খুব বেশি দ্রুত বড় হয়ে যায় এবং লম্বা ও পাতলা শরীরের অধিকারী হয়ে থাকে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গে পিঠে আঘাত লাগার মতো ক্রমবর্ধমান যদি ব্যথা থেকে থাকে, মূলত যাদের দেহের গাঠনিক বৈশিষ্ট্য বলিষ্ঠ, তাদের অতিরিক্ত জৈব তরল পদার্থের ক্ষয়ের জন্য সৃষ্ট দুর্বলতা বা তীব্র প্রকৃতির তরুণ কোনো রোগে ভোগার পর অতিরিক্ত যৌন অপব্যবহার, দীর্ঘদিন যাবৎ মানসিক কষ্টে বা বিরক্তিতে ভোগা ব্যক্তির রোগ লক্ষণে ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে। এরা দেখতে অনেকটা হালকা স্বভাবের এবং ফ্যাকাশে বর্ণের রোগাটে ব্যক্তি, চোখটা ভিতরে ঢুকে গেছে মানে কুঠারগত চোখ এবং চোখের চারপাশে ডার্ক সার্কেল থাকে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে। এদের মুখ এবং ঠোঁট অনেক ক্ষেত্রে দেখা যায় ফেটে গেছে বা ফাটা ফাটা। অতিরিক্ত জৈব তরল পদার্থের ক্ষয় যেমন রক্তস্রাব, পুৎস্রাব, অতিরিক্ত ঘাম, ডায়রিয়া, দীর্ঘদিন যাবৎ দুধ পান করানো, বহুমূত্র বা মিসক্যারেজ হওয়া বা প্রসবের সাথে অতিরিক্ত পরিমাণে ফসফেট যাওয়া, সুগার যাওয়া বা দুঃখ, কষ্ট, বিরক্তি এবং না পাওয়ার বেদনা, প্রেমে ব্যর্থতা, দীর্ঘদিন গৃহবন্দী থাকার ফলে সৃষ্ট রোগে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। ফসফরিক অ্যাসিড প্রথমে মানসিক ও পরে শারীরিক দুর্বলতা সৃষ্টি করে। এই ওষুধটি মন থেকে দেহে এবং ব্রেন থেকে মাংসপেশি দিকে রোগ লক্ষণ সমূহকে ধাবিত করে। এটি রক্তস্রাব, পরিপাকতন্ত্রের বিশৃঙ্খলা ও অস্থিতে প্রদাহ সৃষ্টি করে থাকে। লক্ষণ অনুযায়ী যেসব রোগে এই মেডিসিনটা বেশি ব্যবহার করা হয়ে থাকে, যেমন রোগ তার যাই হোক না কেন, তার সাথে যদি দুর্বলতা থাকে এবং দুর্বলতাটা যদি তার ভাইটাল ফ্লুইড লসের কারণে হয়ে থাকে বা তরুণ কোনো রোগে ভোগার কারণে হয়ে থাকে, যে কারণেই হোক না কেন, তার সব রোগের সাথে অনেক বেশি দুর্বলতা থাকবে। শারীরিক এবং মানসিক দুর্বলতা, দুর্বলতাটার মধ্যে দেখা যায় এর মানসিক দুর্বলতাটা অনেক বেশি, শারীরিকের তুলনায় সে মানসিকভাবে অনেক বেশি দুর্বল এবং তার এই দুর্বলতার সাথে প্রচণ্ড পরিমাণে ঘাম দেখা যায় এবং ঘামটা বেশিরভাগ ক্ষেত্রে রাতেই হয়ে থাকে। দুর্বলতার সহিত কম্পন, পা দুটো তার খুবই দুর্বল, সে ঠিকমতো দাঁড়াতে পারে না, ঠিকমতো হাঁটতে পারে না এবং সহজেই সে হোঁচট খেয়ে পড়ে যায়। দ্রুত বর্ধনশীল স্কুল পড়ুয়া ছাত্রদের চোখের অতিরিক্ত ব্যবহারের ফলে মাথা ব্যথা এবং তার এই মাথা ব্যথাটা দেখা যায় পিছনের দিকে, অর্থাৎ অক্সিপিটাল রিজিয়নে তার এই ব্যথাটা অনেক বেশি দেখা যায় এবং ঘাড়ের পিছনে তার ব্যথাটা বেশি থাকে। ব্যথা পিছন থেকে সামনের দিকে চলে আসে বা সামনের দিকে বিস্তৃত লাভ করে। মানসিক ক্লান্তি বা দীর্ঘদিনের দুঃখ, স্নায়ুর অতিরিক্ত চাপ পড়ার জন্য তার মাথা ব্যথা। মানসিক দুঃখ, কষ্ট বা মানসিকভাবে যারা স্ট্রেসে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই অক্সিপিটাল রিজিয়নে ব্যথাটা দেখা যায়। ব্যথাটা সামান্য নড়াচড়ায় বা শব্দে বা গানে অনেক বেশি বেড়ে যায় এবং যখন পেশেন্টটা শুয়ে থাকে তখন তার ব্যথাটা একটু কম অনুভব হয়ে থাকে। স্ক্রুফুলাস, সাইকোটিক, সিফিলিটিক কারণে সৃষ্ট রিকেট, অস্থিক্ষয়, অস্থিপ্রদাহ এবং এর সাথে যদি দুর্বলতা থাকে, এসব কারণে মূলত বাচ্চাদের এইসব সমস্যার ক্ষেত্রে মেডিসিনটা অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে।
এছাড়াও স্কিনে দেখা যায় বিভিন্ন ধরনের ব্রণ, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ বা স্কিন বিভিন্ন ধরনের ইরাপশন হয় বা বিভিন্ন ধরনের চর্ম উদ্বেদ হয়, যেমন একজিমা, ইরিসিপিলাস বা হার্পিস জোস্টার এই জাতীয় অনেক ধরনের চর্ম উদ্বেদের ক্ষেত্রে মেডিসিন টেস্ট করা হয়। এবং এই চর্ম রোগে দেখা যায় অনেক বেশি চুলকানি থাকে এবং সে স্থানে একটা সুরসুরে একটা অনুভব থাকে, পোকা হাঁটার মতো রোগী মনে করতেছে, তার একটা ডিলিউশন এটা। এবং সেই আক্রান্ত জায়গাটাতে মানে ক্ষত হয়ে যাওয়ার মতো একটা ব্যথা এবং তার মধ্যে খুবই জ্বালাপড়া করতে থাকে। এবং যেখানে স্কিন ডিজিজটা হয় বা যে র্যাশগুলোতে কালো শিটে হয়ে যায় এবং একটা নীল, অনেক সময় দেখা যায় নীল হয়ে গেছে বা কালো হয়ে গেছে, এবং এই র্যাশগুলোতে একটা ইয়েলোইশ বা হোয়াইটিশ একটা স্ক্যার পড়ে বা মামড়ি পড়ে যায়। এদের স্কিনটা অনেকটা শুষ্ক টাইপের, মানসিক দুঃখ কষ্টে ভোগা মানুষদের ক্ষেত্রে স্কিনটা একটু ড্রাই থাকে। সব থেকে এক্সেপশনাল যে সিমটমটা সেটা হচ্ছে যে সব রোগের সাথেই হচ্ছে তার দুর্বলতা থাকবে, শুধুমাত্র ডায়রিয়াটা বাদে। এই ডায়রিয়ার ক্ষেত্রে দেখা যাবে বায়ু নিঃসরণের সাথে অনৈচ্ছিকভাবে মল নিঃসৃত হয়ে গেছে, বা যখন সে মলত্যাগ করতে যায় তখন অতিরিক্ত পরিমাণে বায়ু নিঃসরণ হয়ে থাকে। এদের মলত্যাগ হওয়ার আগে দেখা যায় পেটটা ফুলে যায় এবং পেটে বিভিন্ন ধরনের শব্দ হতে থাকে, কিন্তু কখনোই পেটে ব্যথা থাকে না। এবং সাধারণত ডায়রিয়ার ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট দুর্বল হয়ে পড়ে, কিন্তু অ্যাসিড ফসের পেশেন্টরা কখনোই ডায়রিয়াতে দুর্বল হয়ে যায় না। তার সব রোগের সাথে দুর্বলতা থাকে, শুধুমাত্র ডায়রিয়ার সাথে তার দুর্বলতাটা থাকে না। টাইফয়েডের প্রথম অবস্থায় এই ওষুধটা বেশি ব্যবহার করা হয়ে থাকে, যখন অতিরিক্ত রক্তস্রাবের পর রোগীটা দুর্বল হয়ে যায়, ফ্যাকাশ হয়ে থাকে এবং অসাড় হয়ে পড়ে থাকে, বডিতে শোধ দেখা যায় এবং রোগী কারোর সাথে কথা বলে না বা ধীরে ধীরে কথা বলে, কেউ কোশ্চেন করলে তার দিকে তাকিয়ে থাকে, অনেকক্ষণ পরে উত্তর দেয়, মুখটা দেখা যায় ফ্যাকাশ হয়ে গেছে বা বিভিন্ন মানে বিবর্ণ হয়ে যাওয়া। এবং তার এই যে সমস্যাগুলো এইগুলো দেখা যায় তার ধীরে ধীরে আসবে এবং ধীরে ধীরে চলে যাবে। যখন পেশেন্টটা চেতনাহীন এবং অবসর অবস্থায় পড়ে থাকবে, সেই ক্ষেত্রে টাইফয়েডের এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে সিটফস। সব থেকে যে সমস্যার জন্য টাইফয়েড বা ডায়রিয়া বা যে সমস্যাটার জন্য অ্যাসিড ফাস্টটা অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে যৌন দুর্বলতা। এর ঘন ঘন এবং প্রচুর পরিমাণে দেখা যায় তার বীর্যপাত হয়ে যায়, এবং বীর্যপাত হওয়ার ফলে পেশেন্টটা হচ্ছে দুর্বল হয়ে যায় খুব বেশি। এমনকি আছে যে যখন সে মলত্যাগ করতে যায়, মলত্যাগ করার সময় সামান্য একটু কোদ দিলেও তার এই বীর্যপাত হয়ে যায়। ইভেন এক রাতে বেশ কয়েকবার তার স্বপ্নদোষ হয়। অতিরিক্ত যৌন অপব্যবহার ফলে বা অতিরিক্ত হস্তমৈথুন করার জন্য তার এই দুর্বলতাটা দেখা যায়, এবং এই দুর্বলতার কারণে বা তার এই যে সমস্যাগুলোর কারণে সে কি হচ্ছে হতাশ হয়ে পড়ে থাকে, সে মনে করে আমি বোধহয় আর ভালো হব না, এবং খুবই তার এই পাপের জন্য সে খুবই অনুশোচনা করতে থাকে। অতিরিক্ত যৌনক্রিয়া বা হস্তমৈথুন বা শক বা তার যদি অতিরিক্ত ঘামের হিস্ট্রি থাকে, সেই সাথে যদি ডায়াবেটিস থাকে, এবং ডায়াবেটিসের ক্ষেত্রে যদি দেখেন আপনি রাতে ঘন ঘন মূত্রবেগ হয়ে থাকে এবং তার এই মূত্রটা অনেক প্রচুর পরিমাণে হয়ে থাকে, অনেক সময় অনিচ্ছিকভাবেই মূত্রপাত হয়ে যায়, তার সাথে যদি দুর্বলতা থাকে, তো সেক্ষেত্রে এই ডায়াবেটিসের ক্ষেত্রে এটা ইউজ করা হয়ে থাকে। অল্প বয়সে চুল পড়ে যাওয়া বা চুল পেকে যাওয়া বা মানুষকে স্ট্রেসের কারণে চুল পড়ে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস বা হচ্ছে ডায়াবেটিসের জন্য চুল পড়ে যাওয়া বা যৌন দুর্বলতার জন্য চুল পড়ে যাওয়া, এইসব ক্ষেত্রে হচ্ছে অ্যাসিড ফসটা ব্যবহার করা হয়ে থাকে। আরও অনেক রোগে ইত্যাদি আরও অনেক রোগে মেডিসিনটা ব্যবহার করা হয়ে থাকে। তবে যে মেইন যে সিমটমগুলো মানে কী সিমটমগুলো, এগুলো থাকলে আপনি যে কোনো রোগ অ্যাসিড ফাস্ট ব্যবহার করতে পারেন। যে সেটা হচ্ছে প্রথমেই মনে রাখতে হবে দুর্বলতাটা। পেশেন্টের যদি দুর্বলতা থাকে অনেক পরিমাণে, অল্পতে সে দুর্বল হয়ে পড়ে, অল্পতে সে অবসাদগ্রস্ত হয়ে পড়ে, এবং তার সব রোগের সাথে যদি দুর্বলতা থাকে, শুধুমাত্র তার ডায়রিয়াটা বাদে, ডায়রিয়াতে ব্যথাও থাকে না, দুর্বলতাটাও থাকে না, এই সিমটমটা যদি থাকে, এবং যদি আপনি হিস্টরি পান যে তার অনেক আগে ভাইটাল ফ্লুইড লস হয়েছিল জৈব তরল পদার্থের ক্ষয়ের জন্য সৃষ্ট রোগের ক্ষেত্রে, এবং যদি হিস্ট্রি পান তার ইন্দ্রিয় শক্তির অপব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এই সব ক্ষেত্রে তারপরে হচ্ছে যে দ্রুত বর্ধনশীল যুবক যারা বয়সের থেকে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, দেখলেন এই যখন ছোটবেলায় দেখা যায় কিছু বাচ্চা অনেক দুষ্টু থাকে, কিন্তু যখন তার বসন্তে চলে আসে বা সে একটু একটু বুঝতে শিখে, তখন দেখা যায় সে একদম চুপচাপ হয়ে যায় বা খুবই সে লাজুক টাইপের হয়ে যায়। সেসব ক্ষেত্রে অ্যাসিড ফাস্ট ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত এই যে স্কুল পড়ুয়া যে বাচ্চাগুলো আছে, এদের ক্ষেত্রে অ্যাসিড ফাস্টটা বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে, কারণ এই সময় বডির ম্যাক্সিমাম চেঞ্জেস হয়ে থাকে।
এছাড়া মনে দুঃখ কষ্ট থেকে বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনি অ্যাসিড ফাস্ট ব্যবহার করতে পারেন। এই অ্যাসিড ফাস্ট ব্যবহার করতে হলে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে রাতে তার অতিরিক্ত পরিমাণে প্রস্রাবের বেগ থাকবে এবং তার ঘামটাও রাতে হবে অনেক বেশি। এর মানসিকতাটা দেখা যায় নির্যাতন, অপমান, দুঃখ কষ্ট, ব্যর্থতা, ভয়, দীর্ঘদিন গৃহবন্দী থাকার ফলে সৃষ্ট রোগ। সহজে কোনো কাজে সে একদমই মনোযোগ দিতে পারে না, খুবই অমনোযোগী টাইপের এই পেশেন্টরা, এবং স্থির হয়ে বসতেও পারে না, স্থির কোনো কিছু চিন্তাও করতে পারে না। মানে বুঝতে বলতে অস্থির না, মানে মানসিকভাবে সে খুব অস্থির এবং দুর্বল, মানসিকভাবে খুবই দুর্বল, ক্লান্ত এবং নিস্তেজ। হ্যাঁ, ধীরজ টাইপের, একদম স্লো মোশনে সব কাজ করবে এবং খুবই অলস, মানসিক জড়তা এবং দৈনন্দিন কাজকর্ম সব কিছুর উপরেই সে একদম উদাসীন হয়ে পড়ে। কোনো কিছুই তার ভালো লাগে না। তার মেন কথা হচ্ছে যে তার কোনো কিছু করতে ভালো লাগে না এবং কোনো কাজ করতে তার ইচ্ছাও করে না। জীবনে কোনো লক্ষ্য সে স্থির করতে পারে না, তার কোনো অ্যাম্বিশনই নেই। সে কারোর সাথে কথাও বলতে চায় না এবং কথা যখন বলে তখন সে ধীরে ধীরে কথা বলে, ধীরে ধীরে কথার উত্তর দেয় এবং বেশিরভাগ সময় সে চুপ থাকতেই বেশি পছন্দ করে, কারণ কথা বললেই কিন্তু এর বৃদ্ধি হয়ে যায়, কথা বলেই দেখা যায় সমস্যাগুলো বেড়ে গেছে। এদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, সব কিছু ভুলে যায় এবং এমনকি আছে সে কথা বলার সময় শব্দ ভুলে যায়, কথা বলার সময় শব্দটা বলে যায়, মেইন শব্দ ভুলে যায় এবং খুঁজতে থাকে কি বলবে কি বলবে, মানে একটা হান্টিং করতে থাকে, ওয়ার্ডস হান্ট ফর। মনের দুঃখ কষ্ট এবং মেজাজটা তার এই দুঃখ এবং কষ্ট থেকে তার মেজাজটা খুবই খিটখিটে হয়ে যায়। মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার ফলে দেখা যায় তার মধ্যে একটা ধোঁকা দেওয়ার প্রবণতা চলে আসে, অন্যকে ধোঁকা দেওয়ার একটা প্রবণতা তার মধ্যে চলে আসে। দীর্ঘদিন যাবৎ হস্তমৈথুন করার জন্য অনুশোচনা করে, নিজেকে খুবই ছোট মনে করে এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তার ঘামের যে লক্ষণ সেটা আগে বলেছি, রাতে প্রচুর পরিমাণে ঘাম হবে এবং তার সমস্যাগুলো ঘামের সময় বেশি বেড়ে যাবে, মানে ঘাম যখন বেশি হবে তখন তার সমস্যাগুলো বেড়ে যাবে। দুর্বলতা দুশ্চিন্তা থেকে তার ঘামটা হবে। এর ঘুম অনেক সময় দেখা যায় ওভার স্লিপ হয়ে থাকে, মস্তিষ্ক সক্ষমতার জন্য অনেক সময় ওভার স্লিপিং এর একটা প্রবলেম থেকে থাকে, অনেক বেশি ঘুম। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইনসমনিয়া ভুগে, তার অনিদ্রা একটা টেন্ডেন্সি থাকে। এসিড জাতীয় খাদ্য এবং এসিড জাতীয় যে সফট ড্রিঙ্কস আছে এগুলোর প্রতি তার একটা ইচ্ছা অনেক, তার খুব ভালো লাগে। টক খাদ্য এবং জুস, ঠান্ডা দুধ এগুলো হচ্ছে তার খুব পছন্দ। এই পেশেন্টরা রুটি পছন্দ করে না এবং কফি এদের একদমই সহ্য হয় না। কফি খেলে দেখা যায় তাদের সমস্যাগুলো বেড়ে যায়, তার সমস্যাগুলো সঙ্গমের পরে স্পর্শ এবং কথা বললে মনে দুঃখ কষ্ট থেকে তার সমস্যাগুলো অনেক বেশি বেড়ে যেতে থাকে। এবং এর সামান্য একটু ঘুমের পরে বা কেউ যদি তাকে সান্ত্বনা দেয় গরমে বা একটু নড়াচড়া করলে তখন গেলে তার সমস্যাগুলো একটু কম অনুভব হয়ে থাকে। এই মেডিসিনটা হচ্ছে চায়নার কমপ্লিমেন্টারি বা চায়নার কমপ্লিমেন্টারি, অনেক সময় চায়নার আগে পরে মেডিসিনটা ইউজ করা হয়ে থাকে। এই মেডিসিনের পরবর্তীতে আর্সেনিক, বেলাডোনা, চায়না, ফেরামফস, লাইকোপোডিয়াম ইত্যাদি ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে। ক্যাম্ফর, কফি এবং স্টাফি সেগ্রে এই মেডিসিনটার ক্রিয়ানাশক করে থাকে, তাই এর আগে পরে এই মেডিসিনগুলো দেওয়া উচিত নয়। যখন আপনি অ্যাসিড ফাস্ট কোনো পেশেন্টকে প্রেসক্রাইব করবেন তখন অবশ্যই তাকে কফি খেতে নিষেধ করবেন এবং টক জাতীয় খাবার, টক জাতীয় পানীয় বা টক জাতীয় ফলগুলো অবশ্যই তাকে নিষেধ করে দিবেন। বিশেষ করে লেবু এবং সফট ড্রিঙ্কস এগুলো খেলে কিন্তু এর অ্যাসিড ফসের ক্রিয়াটা মানে অ্যান্টিডোট হয়ে যায়, ও ক্রিয়া নাশ হয়ে যায়, যার কারণে এই লেবু, টক এবং সফট ড্রিঙ্কস নিষেধ করতে হবে এবং ঠান্ডা খাবারও এই পেশেন্টকে খেতে দেওয়া যাবে না। এই ছিল মোটামুটি অ্যাসিড ফাস্ট। অবশ্যই ভুল হলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।